দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর। সাথে আছি আমি রওশনারা তানিয়া। অভাব অনটনে নিঃস্ব হয়ে পড়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত হবিগঞ্জের সাংবাদিক সোহেল আখঞ্জির পরিবার। শিশু সন্তানদের লেখাপড়া, স্বামীর ঋণ পরিশোধ ও সংসারের খরচ জোগাতে দিশেহারা নিহত সোহেলের স্ত্রী। রাসেল চৌধুরীর পাঠানো প্রতিবেদন। গেল ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে আন্দোলনের ভিডিও চিত্র ধারণ করার সময় কে বা কারা পিটিয়ে হত্যা করে দৈনিক লোকালয় বার্তার নিজস্ব প্রতিবেদক সোহেল আখঞ্জিকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা ছিলেন সোহেল। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। ৩ শিশু সন্তানের লেখাপড়া, স্বামীর ঋণ পরিশোধ ও সংসারের খরচ জোগাতে দিশেহারা সোহেলের স্ত্রী। আমার ৩টা বাচ্চা আর আমি আছি। এখন আমার স্বামী না থাকাতে এখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাবার কথা মনে হলে এখনও কান্নায় ভেঙে পড়ে অবুঝ শিশু সন্তানেরা। তার জন্য আমাদের খুব কষ্ট হয়। আমার ছোট বোন, সে প্রতিদিন কান্না করে, বলে বাবা কখন আসবে। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা। আমার বড় ভাই, তার 3টা বাচ্চা, একটা ছেলে 2টা মেয়ে, ভাবিও শিক্ষিত। সরকারের কাছে আমাদের আবেদন এটাই যে বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের জন্য কোনো কিছু করার জন্য। ভাবিও শিক্ষিত আছেন, তার একটা চাকরির ব্যবস্থা করলে হয়তো তার ফ্যামিলিটা একটু ভালো হইতো। সরকারের যদি দেখে নেয়, সুযোগ সুবিধা করে দেয়, ওদের পড়ালেখার সুবিধার মধ্যে আমার মেয়েকে একটা চাকরি দিয়ে দেয়, তাহলে আমার মেয়ে কোনোভাবে চলতে পারবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সহযোগিতার আশ্বাস জেলা তথ্য অফিসের উপপরিচালকের। আমরা সাংবাদিক সহ জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেককে আমরা অনুদান দেওয়া হয়েছে। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যারা মৃত তাদের জন্য 5 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 1 লক্ষ টাকা করে দেওয়ার আমরা তালিকা পেয়েছি। আমরা টাকা আসলে পরে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা টাকা দিয়ে দেব। একই দিন আন্দোলনে সোহেল আখঞ্জি ছাড়াও উপজেলায় প্রাণ হারান আরও 8 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শ্রবণ প্রতিবন্ধীদের চিকিৎসা দেয়া হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ককলিয়ার ইমপ্লান্ট স্থাপনের মাধ্যমে জন্মগত বধিররা এই সুবিধা পাচ্ছেন। ইতোমধ্যে হাসপাতালটিতে 100তম ইমপ্লান্ট অস্ত্রোপচার হয়েছে। আজহার উদ্দিন শিমুলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। আয়মান জান্নাত তোহা জন্ম থেকেই বধির। তখন থেকেই মা বাবার চিন্তা কিভাবে মেয়ের এই সমস্যা দূর করবেন। নানা জায়গায় খোঁজ নিয়ে অবশেষে ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের খোঁজ পান, যেখানে নামমাত্র মূল্যে ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা করা হয়। 2 বছর বয়সে পরে আসছি এই জায়গায়। আইসা কাইয়ুম আনসারি স্যারকে দেখাই, তারপর এই জায়গায় অপারেশন করে। মার্চ মাসের 29 তারিখে ওর 2 বছর পূর্ণ হয়েছে। প্রথমে কিছুই বলে নাই, শুনছে শুধু। এখন আল্লাহর রহমতে অনেক কিছুই বলে, বাবা মা বা ফ্যামিলি সবার ছবি দেখলে বলতে পারে। 5 বছরের কম বয়সী জন্মবধির শিশু এবং 5 বছরের ওপরে যারা কোনো কারণে কানে কম শোনেন, এমন রোগীদের চিকিৎসা ওসমানীতে হয়ে থাকে। অস্ত্রোপচার শেষে একজন রোগীকে হাসপাতালে কমপক্ষে 1 বছর নিয়মিতভাবে অডিও ভার্বাল থেরাপি দিতে হয়। এরপরই মূলত একজন রোগী পরিপূর্ণভাবে শুনতে ও কথা বলতে পারেন। একটা চ্যালেঞ্জ ছিল এই কারণে যে লজিস্টিকগুলো এখানে লাগে সেটা আসলে পেরিফেরিতে নাই, এটা ঢাকায় ছিল। সুতরাং ঢাকায় মোটামুটি চলছিল, কিন্তু পেরিফেরিতে কেউ এভাবে বাস্তবায়ন করতে পারেনি। আমরা শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। যে বয়সে যেটা হওয়ার কথা, রেসপন্স করার কথা, সেই তুলনায় যদি শুনে না, রেসপন্স করে না, তাহলে অবশ্যই নাক কানগলা বিশেষজ্ঞের কাছে আসবেন। সিটি স্ক্যান, এমআরআই যেটা আমাদের সিলেটে এগুলো হয় না, আমরা রোগীগুলোকে ঢাকায় গিয়ে করে আনতে হয়। এগুলো যদি আমার সিলেট মেডিকেলে এবার করানো যায় তাহলে এটা আমাদের রোগীর জন্য অনেক কষ্ট কম হবে এবং রোগীগুলো ইজিলি কাজটা করতে পারবে। ককলিয়ার ইমপ্ল্যান্ট হলো বৈদ্যুতিক মেডিকেল ডিভাইস বা যন্ত্র,
যা মাঝারি থেকে গুরুতর শ্রবণ শক্তি হ্রাসযুক্ত লোকদের শ্রবণ শক্তি উন্নত করতে সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সপ্তাহের যেই দিনটিতে চা শ্রমিকদের মজুরি দেয়া হয় সেই দিনকে বলা হয় তলববার। আর এই দিনেই বাগানে বসে অস্থায়ী বাজার, যার নাম তলব বাজার। মজুরির টাকা পেয়ে পরিবারের সদস্যদের জন্য জিনিসপত্র কেনেন চা শ্রমিকরা। সেই গল্পই জানাবো আব্দুর রবের পাঠানো প্রতিবেদনে। এভাবেই তলব বাজারের পথে চা শ্রমিকরা। দৈনিক ১৭৮ টাকা মজুরির বিনিময়ে কাজ করা এসব চা শ্রমিকের পাওনা হাতে আসে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে। সেই মজুরি হাতে পেয়ে পরিবারের জন্য কেনাকাটা করতে ছোটেন তারা। আর তাই এই শ্রমিকদের জন্যই কোমলগঞ্জের মিরতিঙ্গা চা বাগানে বসে অস্থায়ী এই তলব বাজার। আমাদের এই অঞ্চল চা অধ্যুষিত একটি এলাকা। এই যে বাজারটি দেখতেছেন, এই বাজারে যখন সাপ্তাহিক চা শ্রমিকরা তলব পায় তখনই তারা এই বাজারে আসেন। সারা সপ্তাহ আমরা কাজ করি আর টাকা একটু কম, ১,০০০-এর মতন টাকা পাই, ৮০০ টাকা পাই। আমাদের পরিবার ৭ জন, এটা তো আমাদের খাওয়ার জন্য অনেক কষ্ট হয়। এটুকু একটু চাল নেই, 2 কেজি চাল নিলে 1 কেজি আলু নেই, এছাড়া তো মাছ তো খাইতেই পারি না। ১৭০ টাকা মজুরি পাইছি। সপ্তাহ বাড়াইলে বাজার হাট করি, সামান্য বাজার করছি এখন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ব্যবসায়ীরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেন এই বাজারে। মাছ, মশলা, শাকসবজি, চাল, পান সুপারি থেকে শুরু করে খই, মুরগি, চুরি ফিতা ও আলতা থেকে গৃহস্থালির সব প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে। বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা টিকে আছেন চা শ্রমিকদের উপর নির্ভর করে। বাজারটা হইলো বৃহস্পতিবার আর সোমবার, 2 সপ্তাহ। সপ্তাহে মনে করো আজকে হইলো তলববার আর সোমবারে অর্ডার বাজার। চা শ্রমিক তারা যে সময় লাম্ব হয়, সময় তো মনে করো তলব আরম্ভ হয়েছে, তলব পরে তারা আইব, আবার পরে পেশা কিনা লাগবে। এদিকে বাজার নিয়ে কিছুটা সুবিধা পেলেও অনেক বিষয়ে দুঃখ রয়েছে এই চা শ্রমিকদের। বরাবরের মতো আক্ষেপ নিয়ে তারা জানান, সরকার পরিবর্তন হলেও ভাগ্য কখনোই পরিবর্তন হয় না তাদের। 20 মে চা শ্রমিক হত্যা দিবস রয়েছে। চা শ্রমিকদের একটি ইতিহাস রয়েছে, অতীত পুরনো একটি ইতিহাস রয়েছে। চা শ্রমিক হত্যা দিবস আমরা দীর্ঘদিন যাবৎ পালন করে আসি, কিন্তু ওয়াদা করা হয় যে এই শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করা হবে, শ্রমিকদের অধিকার দেওয়া হবে, কিন্তু কই, আমরা তো সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি অধিকার বলতে আমরা আর কি অধিকার পেলাম। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বসে এই তলব বাজার। তবে শুধু বাজার নয়, অন্য নাগরিক সুবিধাও চান চা শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 100 বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন সুনামগঞ্জের ছাতকের মানিকপুর গ্রামের প্রায় 3 শতাধিক পরিবার। প্রায় প্রতি বছর কোটি টাকার লিচু বিক্রি করেন চাষিরা। এয়ার জুয়েলের পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জের মানিকপুর গ্রাম এখন লিচু গ্রাম হিসেবেই পরিচিত। গ্রামটির প্রতিটি বাড়িতেই বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে লিচুর বাগান। বোম্বাই, চায়না 3 ও দেশি জাতের লিচু চাষ করা হয় এসব বাগানে। সুস্বাদু এসব লিচু সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে চাষিরা তাদের উৎপাদিত লিচু বাজারজাত করে আসছেন দীর্ঘদিন ধরে। কিছু অসুবিধা আছে, আমরা যোগাযোগ কম, বিদ্যুৎ সরবরাহ সব জায়গায় হইছে না। বিদ্যুৎ হইলে আমরা আরও উন্নত হইতাম, মালিকের কাছ থেকে কিনি, কোনো সময় ব্যবসা হয়, কোনো সময় না। এখানে যে মানিকপুরের লিচুর একটা ঐতিহ্য আছে, আর এই ঐতিহ্য থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে লিচু খাওয়ার জন্য, ফ্যামিলি লাগে নেওয়ার জন্য। কিন্তু আমাদের অসুবিধা হইলো এইটাই যে রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা আমাদের খারাপ। যদি যোগাযোগ ব্যবস্থা আমাদের ভালো হইতো তাহলে মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসতো, আর পাইকার আসলে একটু ভালো মূল্যে মানে লিচু বিক্রি করতে পারতাম। রাস্তাঘাটের অসুবিধা লাগে, বাজারজাত করতে বিরাট অসুবিধা হয়। যদিও এখানে প্রত্যেক দিন সকালে বৃহত্তর সিলেটে বিভিন্ন জায়গা থেকে লিচু ব্যবসায়ীরা আসে গাড়ি নিয়ে, কিন্তু এদের রাস্তাঘাট না থাকাতে খুবই অসুবিধা হয়। এদিকে লিচু চাষ করে কৃষকরা যাতে আরও বেশি লাভবান হন সেজন্য সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি।
প্রায় ১০০ বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছে গ্রামটির ৩ শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মৌলভীবাজারে দুগ্ধ খামার গড়ে তুলেছেন নারী উদ্যোক্তা একলিমা। তার খামার থেকে প্রতিদিন প্রায় ৩০০ লিটার দুধ বিক্রি হয়। খামারের আয় থেকে চলে তার সংসার, সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা খরচ। আব্দুর রবের পাঠানো আরও একটি প্রতিবেদন। মৌলভীবাজারের রাজনগরের সফল নারী উদ্যোক্তা একলিমা আক্তার। সমাজের পিছিয়ে পড়া নারীদের আদর্শও বলা চলে। পরিবারে সচ্ছলতার আশায় শিক্ষকতা ছেড়ে মনোযোগ দেন দুগ্ধ খামার তৈরিতে। মিলেছে সফলতাও। ২০১৭ সালে ৩টি গরু নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে তার খামারে রয়েছে বাছুর সহ ১৫টি উন্নত জাতের গরু। প্রতিদিন বিক্রি করেন ৮ থেকে ১০ হাজার টাকার দুধ। বর্তমানে আমার ফার্মে ৮টা গাভী আছে যেগুলা দুধ দেয়, বাকিগুলা ষাঁড় বাছুর আছে। আমার খুব ইচ্ছা যে আমি একটা পনির কোম্পানি তৈরি করব। এই পনির কোম্পানিতে এইখানকার মহিলারা কাজ করবে। আমি সরকারিভাবে সহযোগিতা প্রার্থনা করি। দেখে খুবই ভালো লাগছে যে একজন মহিলা হিসেবে বা একজন নারী উদ্যোক্তা হিসেবে উনি যে এত সুন্দর কাজ করতে পেরেছে, তার জন্য আসলে আমি খুবই আনন্দিত। তবে আমার সবচেয়ে চাওয়া হলো যে নারীরা যেন ওনাকে দেখে উদ্যমী বা আগ্রহী হতে পারে এবং তার পাশাপাশি ওনাকে দেখে যে তারা অনেক কিছু শিখতে পারে যে উনি এই পর্যায়ে একটা গরুর খামার করতে পেরেছেন। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। সামাজিক অবস্থার পাশাপাশি লড়তে হয়েছে করোনা মহামারীর সাথেও। তবু হেরে যাননি। তাই পরিণত হয়েছেন পিছিয়ে পড়া স্থানীয় নারীদের আদর্শে। আমি বর্তমানে ভালো আছি। আমি আমার নিজেকে সময় দিতে পারতেছি। আমার এইখানে ৩ জন লোক কাজ করে, যাদেরকে আমি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। আমি চাই যে আমার মতো মেয়েরা এইরকম পেশায় এগিয়ে আসুক, আত্মনির্ভরশীল হোক। ওনার খামারে আমি থাকি 7 বছর ধরে আছি। আমি এখানে গরুর খাওয়া দাওয়া সম্পূর্ণ সব কিছু আমি করি, সব কিছু গাইটাই সব কিছু খিরাই আমি। লড়াকু এই নারীর পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরও। ওনার খামারের উত্তরোত্তর উন্নতির জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে উনি কৃষি লোনের দ্বারস্থ হয়েছেন এবং এই উক্ত কৃষি লোন আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে ওনাকে এই লোনের আওতায় নিয়ে আসা যায়। মিলেছে পরিশ্রমের স্বীকৃতিও। দেশের অর্থনীতিতে অবদানের জন্য ২০২৪ সালে জয়িতা উপাধি পান এই উদ্যোক্তা। ২০২২ সালে প্রাণী সম্পদ দপ্তর থেকে পান বিশেষ পুরস্কার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।